সেদিন অসংখ্য মহিলাকে ছিঁড়ে খেয়েছিল মানুষরূপী কুকুরের দল। এমনকি ঘটনার দুদিন পরেও অসংখ্য মহিলার অন্তর্বাস এবং তাদের ছিঁড়ে খাওয়া শরীর পড়েছিল ফাংশন চত্বরে। আর গোটা পৃথিবীর কাছে মাথা হেঁট হয়ে গিয়েছিল বাংলার সংস্কৃতির রাজধানী কলকাতার, এবং অবশ্যই তামাম বাঙালির। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টেই তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো বাঙালির সংস্কৃতির রাজধানী কলকাতার বুকে ফাংশনের রাত্রে ঘটে যাওয়া সেই কালো দিনের কথা, যা এত বছর পরে গোটা দেশে কোথাও আর একদিনের জন্যেও ঘটেনি। আর এই রিয়েল লাইফ স্টোরিটাকে শোনবার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে পুরো ভিডিওটাতেই তুমি আমার সঙ্গে অবশ্যই থাকবে। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 57 বছর আগে, 8ই ফেব্রুয়ারি 1968 সালে কলকাতার রবীন্দ্র সরোবরের বুকে, যার নাম অশোক কুমার নাইট। ফাংশনের দুটো দিন পরেও রবীন্দ্র সরোবরের হ্রদের ধারে এবং তার আশেপাশে পড়েছিল একাধিক নির্যাতিতার দেহ। সেই সময়ের সিপিআইএম নেতারা এটাকে বুর্জোয়াদের বিরুদ্ধে সর্বহারা শ্রেণীর অধিকার বলে অভিহিত করে দেগে দিয়েছিলেন এবং এটাকে ন্যায্য ঘটনা বলে আখ্যা দিয়েছিলেন। শ্রোতাদের সকলেই এক রাশ আশা নিয়ে এসেছিলেন, কারণ এই ফাংশনটা আর 5টা ফাংশনের মতো ছিল না। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন অশোক কুমার, কিশোর কুমার, মোহাম্মদ রফি, হেমন্ত মুখোপাধ্যায় এবং অন্যান্য শিল্পীরা। আর তার সঙ্গে শ্রোতাদের মতোই বুক ভরা আশা নিয়ে এসেছিলেন সেই সময়ের তরুণ শিল্পী আরতি মুখোপাধ্যায়, কারণ তার স্বপ্ন ছিল কিশোর কুমারের সামনে বসে গান শুনতে পাবেন। তার স্বপ্ন তো সেদিন পূরণ হলোই, বরং আরও এক ধাপ এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত কিশোর কুমারের সঙ্গে তার আলাপ শুরু হলো এবং শুরু হয়ে গেল একজন সঙ্গীত শিল্পী হিসাবে তার জীবনের নতুন করে চলার আর একটা নতুন অধ্যায়। আর কিশোর কুমার কোনো রকম প্রফেশনাল লাভ লোকসান না দেখে অসংখ্য মানুষের সামনে এত বড় পাবলিসিটি তাকে দিলেন, যার সঙ্গে পরিচয় হয়নি সেই সময়ের সেই তরুণ শিল্পী আরতি মুখোপাধ্যায়কে। আরতির অনুরোধে কিশোর কুমার লুকোচুরি ছবির সেই বিখ্যাত গানটা ধরলেন এবং গাইতে গাইতে গোটা স্টেজ জুড়ে যে কাণ্ডটা ঘটালেন তাতে দর্শকদের প্রথম সারি থেকে শেষ সারি পর্যন্ত মহাসমুদ্রের ঢেউয়ের মতোই উতলে উঠে পাড়ে ধাক্কা মেরে আবার ফিরে আসতে লাগলো হাজার হাজার মানুষের হাসির ঢেউ। কিন্তু কথায় বলে না, যত হাসি তত কান্না। আর ঠিক তাই এরপরেই ধীরে ধীরে নেমে এলো কাল রাত্রি। রাত একটু গভীর হতেই এই অশোক কুমার নাইটকে কেন্দ্র করে যে তুলকালাম কাণ্ডটা ঘটে গিয়েছিল, যে কলঙ্কজনক অধ্যায়ের জন্ম হয়েছিল, তা আজকে যারা 60 ঊর্ধ্ব আমার বন্ধু, তাদের প্রত্যেকের না হলেও অনেকের নিশ্চয়ই মনে আছে। পরের দিন সকালে প্রত্যেকটা কাগজে হেডলাইন হয়ে দাঁড়ালো রবীন্দ্র সরোবর অনুষ্ঠান চত্বরে সেই নক্কারজনক ঘটনা। কারণটা কিন্তু খুবই সাধারণ, যেটা প্রায় সব ফাংশনেই হয়ে থাকে। আর ওইটুকু জায়গায় 50,000 লোক, অনুষ্ঠান চত্বরে মাইকগুলোতে ভালো করে গান শোনাই যাচ্ছিল না। আর এই কারণে দর্শক আর শ্রোতাদের একাংশ প্রথমে গণ্ডগোলটা শুরু করলো, তারপর সেই গণ্ডগোলটা ছড়িয়ে পড়তে লাগলো। আর সব জায়গাতেই এক শ্রেণীর লোক থাকে যারা সুযোগের সদ্ব্যবহার করে সুযোগ সন্ধানী হয়ে লুটেপুটে খায়। তাই যথারীতি দাবানলের মতোই ছড়িয়ে পড়ল হাঙ্গামা। আর ওই কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ভাঙচুর, জ্বলে উঠল আগুন। এই রকম বড় মাপের অনুষ্ঠানে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার, অবশ্যই তার যথেষ্ট ঘাটতি ছিল। অনুষ্ঠান চত্বরে খুব বেশি পুলিশকর্মী ছিলেন না, তবে একথাও ঠিক যে একবার এ ধরনের গণ্ডগোল শুরু হলে মারমুখী জনতাকে বাগে আনতে সাধারণত যে পরিমাণ পুলিশ মজুদ থাকে অনুষ্ঠানগুলোর জায়গায়, সেই পরিমাণ পুলিশের পক্ষে স্রেফ ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করবার থাকে না। গণ্ডগোল শুরু হতেই প্রাণ ভয়ে যে যার প্রাণ নিয়ে একেবারে ভীত সন্ত্রস্ত সেই দর্শকরা সেই অনুষ্ঠান ছেড়ে পড়িকি মরি করে বেরিয়ে আসবার চেষ্টা শুরু করলেন। একসঙ্গে এত লোক মাত্র কয়েকটা সরু দরজা দিয়ে বাইরে বেরোবে কি করে? মরণপণ ধাক্কাধাক্কিতে ভীত সন্ত্রস্ত মানুষের পায়ের তলায় চাপা পড়ে বহু মানুষ মারা তো গেলেনই, অগণন্তি মানুষ পায়ের চাপে আধমরা হয়ে গেলেন। আর সব কিছুকে ছাপিয়ে আরও একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। একটা ফাংশনকে কেন্দ্র করে কলকাতার বুকে আজ পর্যন্ত এমন বেআব্রু ঘটনা
কোনোদিনও ঘটেনি। অসংখ্য মহিলাদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়ে গেল। বলতে লজ্জা করে, কলকাতার বুকে গান নিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতের একেবারে সেরা সাংস্কৃতিক পীঠস্থান কলকাতার, যেখানে নারীর সম্মান সব্বার থেকে দামি, সেই সম্মান সম্ভ্রমের ওপর নিজেদের বিকৃত ইচ্ছের স্বাদ মেটাতে একেবারে কালি ঢেলে দিল একদল মানুষরূপী জন্তু। গোটা চত্বরে অসংখ্য মহিলার সব কিছু শেষ করে দেয়া হলো। এমনকি আনন্দ করতে এসে চিরকালের জন্য নিরানন্দের অন্ধকারের গর্তে তলিয়ে গেলেন তারা। আর এই অবস্থা থেকে প্রাণ নিয়ে যারা কোনো রকমে বাঁচতে পেরেছিলেন, তাদের অনেকেই এই নরখাদকদের হাত থেকে বাঁচতে সেই রাত্রেই ঝাঁপিয়ে পড়েছিলেন রবীন্দ্র সরোবরের সেই বরফের মতো ঠান্ডা জলে। আমরা মহাভারতে দেখেছি এবং পড়েছি একজন নারীর বিবস্ত্র হওয়ার কথা, কিন্তু নারীকে বিবস্ত্র করতে চেয়েও তার সম্ভ্রম পুরোপুরি নষ্ট করতে পারেননি, কারণ একমাত্র কৃষ্ণই ছিলেন তাদের পরম সহায়। দাপর যুগে একমাত্র পুরুষ কৃষ্ণ বাঁচালেও হাজার হাজার কৃষ্ণ উপস্থিত থাকলেও এই ঘটনায় একজন কৃষ্ণকেও কিন্তু পাওয়া গেল না। তারপরেও সেই সব মানুষরূপী নেকড়েদের হাত থেকে বাঁচতে রবীন্দ্র সরোবরের লাগোয়া রাস্তা দিয়ে বিবস্ত্র অবস্থায় তারা পাগলের মতো দৌড়ে কোনো রকমে পালিয়ে বাঁচলেন। তাদের এই অবস্থায় আশেপাশের নামমাত্র দু একটা বাড়ি থেকে একেবারে হাতে গোনা এক দুজন কয়েকজনকে কাপড় জুগিয়ে দিয়েছিলেন। সেই রকম সৌভাগ্যবান দু একজন মহিলা সরোবরের আশেপাশের সেই বাড়িগুলোতে পরম সৌভাগ্যে আশ্রয় পেয়েছিল, যদিও বেশিরভাগই ছিলেন পোশাক ছাড়াই। আর যারা কোনো ঝাঁপ দিতে পারেননি, পালিয়ে আসতে পারেননি, সেখানেই পড়েছিলেন নিরুপায় হয়ে সম্পূর্ণরূপে সেই নেকড়েগুলোর লালসার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন। গানের পালা মুহূর্তেই রূপান্তরিত হয়েছিল সংখ্যাহীন দ্রৌপদীর বস্ত্রহরণের পালায়। আর সেই ঘটনার 57 বছর পরে এক অভয়ার জন্য গোটা কলকাতা রুখে দাঁড়িয়েছিল, কিন্তু এত বছর আগে অগণিত অভয়ার জন্য একটা মানুষও দাঁড়াননি। ভাবলে অবাক হতে হয়, সেই সময়ের সিপিআইএম নেতারা এটাকে বুর্জোয়াদের বিরুদ্ধে সর্বহারা শ্রেণীর অধিকার বলে অভিহিত করেছিলেন এবং এটাকে ন্যায্য ঘটনা বলে আখ্যা দিয়েছিলেন। বাহ, চমৎকার! পরের দিন ভোরের আলো ফুটতেই দেখা গেল গোটা রবীন্দ্র সরোবর জুড়ে ছেঁড়া শাড়ি আর অন্তর্বাসের স্তূপ। নিয়মমাফিক পুলিশি তদন্ত হলো, কিন্তু একটা অপরাধীও ধরা পড়ল না। যদিও এই ঘটনা নিয়ে মোমবাতি মিছিল হয়নি, কিন্তু বেশ কিছুদিন ধরে আইন আদালত চলেই ছিল এবং বেশ কিছু আইনের রক্ষাকর্তা, আইনের বিধানদাতা সেই বিচারকদের পকেটে আজকের দিনের মতোই বেশ কিছু টাকা কিন্তু ঢুকে গিয়েছিল। তার সঙ্গে তাল মিলিয়ে দিনের পর দিন বেড়েই চলেছিল খবরের কাগজের ব্যবসা। এমনকি যেহেতু অশোক কুমার নাইট, তাই স্বয়ং অশোক কুমারকেও বেশ কয়েকবার বোম্বে থেকে কলকাতায় একেবারে নিয়ম করে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে আদালতে এসে হাজিরা দিতে হয়েছিল। আর এই ঘটনার তীব্র নিন্দা করে বিভিন্ন মহিলা সমিতি বা সংগঠন একেবারে ফেটে পড়েছিল। এই রকম একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য অতি ভদ্রলোক বলেই অশোক কুমার ব্যক্তিগতভাবে সব্বার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, কিন্তু তাতেও কলকাতাবাসীর রাগ এবং ক্ষোভ এতটুকু কমেনি পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। আদালতে বাদী এবং বিবাদী পক্ষের সব্বার জবাবের বিবরণ খবরের কাগজগুলোতে ক্রমশই আরও বেশি করে গুরুত্ব দিয়ে ছাপা হতে লাগলো এবং এই ঘটনার পরে কলকাতার যে কোনো মাঠে বাঁশ এবং টিন দিয়ে ঘেরা জায়গায় বড় মাপের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া বহু বছরের জন্য বন্ধ করে দিলেন প্রশাসন। খোদ কলকাতার বুকে এই রকম একটা ঘটনা ঘটে যেতে পারে স্বপ্নেও কল্পনা করতে পারেননি কিশোর কুমার বা অশোক কুমার। জনগণের কাছে অশোক কুমার ক্ষমা চাওয়ার পরেও স্বয়ং কিশোর কুমার দুঃখ করে বলেছিলেন, যে শহরকে নিয়ে এত গর্ব করি সেই শহর আমার মাথা হেঁট করে দিয়েছে। অশোক কুমার নাইটের পরে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। একটা অপরাধ বোধ সব সময় আমাকে কুরে কুরে খায়। এই ঘটনায় আমার দাদা আর আমার মানসিক অবস্থাটা যে কতখানি খারাপ হয়েছিল, কী যে যন্ত্রণার মধ্য দিয়ে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছি, কাউকে বলে বোঝাতে পারবো না।
এরপর কলকাতায় আর কখনো অনুষ্ঠান করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন কিশোর কুমার। শেষ পর্যন্ত হেমন্ত মুখোপাধ্যায় এবং সত্যজিৎ রায়ের মতো কয়েকজন মানুষের অনুরোধে ধীরে ধীরে সেই সিদ্ধান্ত বদলে আবার কলকাতায় এলেন কিশোর কুমার। শেষে একটা কথাই বলবো বন্ধু, যে কোনো রাজনৈতিক দলকে ছোট করা বা কাউকে সাপোর্ট করে বড় করে তুলে ধরার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা কিন্তু নয়। কিন্তু আসলে ঘটনাটা ঘটেছিল এটাই, আর তার প্রমাণ তো খবরের কাগজগুলোতে রয়েছে। এবং যারা ষাটঊর্ধ্ব তারা অনেকেই এই ঘটনাটা খুব পরিষ্কার করে জানেন, একেবারে দগদগে ঘায়ের মতো তাদের বুকের বাঁদিকটায় আজও কিন্তু রয়ে আছে। ঘটনাটা শুধুমাত্র আমি সব্বার সামনে তুলে ধরলাম একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, যার উদ্দেশ্য সাদাকে সাদা, কালোকে কালো হিসেবে তুলে ধরা। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর জানাবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিতে ভুলবে না। অবশ্যই তোমার মতামত জানাবে তো বটেই। শত খারাপ ঘটনার পরেও ভালো থাকাটাই জীবন, তাই সব্বার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।